হ্যালো বন্ধুরা, আমি ডলি ফিল্মসার চ্যানেলে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি দুর্দান্ত থ্রিলার সিনেমা টেক্কাকে শর্টলি এক্সপ্লেন করব। সৃজিত মুখার্জি পরিচালনায় এই সিনেমায় অভিনয় করছে দেব, রুক্মিণী, স্বস্তিকা, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে। এখানে প্রত্যেকের অভিনয় অসামান্য হলেও বিশেষ করে রুক্মিণীর অভিনয়ের আলাদা করে তারিফ না করলেই নয়। এছাড়াও সিনেমাটির শেষে রয়েছে একটি দারুণ টুইস্ট, যা সববার অকল্পনীয়। প্রথম দিকে এটি একটি সাধারণ হস্টেজের কেস বলে মনে হলেও এর পিছনে রয়েছে একটি আনএক্সপেক্টেড রহস্য। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। প্রথমেই আমরা একটা বিশাল রিয়েল এস্টেট অফিস দেখতে পাই, যার নাম ডায়মন্ড ডেভেলপার। এখানে পোছা লাগানোর কাজ করে ইকলাক আলম, একটু বদমেজাজি রগজটা প্রকৃতির। তার দোষের মধ্যে দোষ হলো সে নিচের ফ্লোরে যাবার জন্য কোম্পানির এমপ্লয়ীদের লিফট ইউজ করে ফেলেছে। সেই লিফটে প্রেজেন্ট ছিল সেই কোম্পানির দুজন সেলস ম্যানেজার। তারা ইকলাককে বলল, তোমাদের জন্য তো অন্য লিফট বা সিঁড়ি রয়েছে, তাহলে তুমি আমাদের এই লিফটে উঠলে কেন? একেই তো ইকলাক বড় লোকদের একদমই সহ্য করতে পারে না, তার উপর তাদের এই সমস্ত কথা শুনে তার মাথাটা গরম হয়ে যায়। যে মপটাতে করে ও ঘর মুছছিল তার জলটা ছিটোতে শুরু করে দেয়। দুজন এমপ্লয়ি তার আই কার্ডের নামটা দেখে রেগে গিয়ে বলল, এদের হাবভাব দেখছো না, টেররিস্টদের মতোই। দুটোই জল পড়ে যাওয়ার জন্য তারা ইকলাককে রিফিউজি কাটোয়া বলে গালাগাল দিল। রেগে গিয়ে ইকলাক তাদের সাথে হাতাহাতিতে লেগে যায়। ওই দুজন এমপ্লয়ি ইকলাকের বিরুদ্ধে কমপ্লেন করে কোম্পানির ম্যানেজারের কাছে। তিনি ইকলাককে ডেকে সবার সামনে অপমান করে তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেন। মনের দুঃখে বাড়ি গিয়ে তার ছেলে গুড্ডুর সাথে খেতে বসে ইকলাক জানতে পারে যে গুড্ডুকেও তার স্কুল থেকে বের করে দিয়েছে স্কুলের ফিস না দিতে পারার জন্য। কি করবে ভেবে না পেয়ে রাগের মাথায় একটা মিশনারি স্কুলের গেটের সামনে থেকে ইরার একটি 8 বছরের মেয়ে অবন্তিকাকে তুলে নিয়ে গিয়ে পাবলিকের দিকে বন্দুক তাক করে দৌড়াতে দৌড়াতে সেক্টর 5-এর সেই কোম্পানিতে গিয়ে পৌঁছায় যেখানে ও কাজ করত। তার 9th ফ্লোরে গিয়ে ওঠে, বন্দুক দেখিয়ে সমস্ত এমপ্লয়ীদের সেখান থেকে বের করে দেয়। খবর পেয়ে লোকাল থানার ওসি 9th ফ্লোরে যায়। গিয়ে দেখে সেখানে ফটোগ্রাফার টিনটিন আর স্কাই নিউজ টিভি চ্যানেলের রিপোর্টার বৃষ্টি একটি ঘরে লুকিয়ে রয়েছে। সেই রকম কোনো ব্রেকিং নিউজ না দিতে পারার জন্য স্কাই নিউজ চ্যানেলের যে অ্যাঙ্কার বৃষ্টিকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে বলেছিলেন। তাই এত বড় একটি ব্রেকিং নিউজ পাওয়ার জন্য বৃষ্টি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই শুটটা করছে। ইকলাক এখনো জানে না যে একজন টিভি রিপোর্টার এই ফ্লোরে প্রেজেন্ট আছে। এবার ওসি ধীরে ধীরে ইকলাকের কাছে গেলে ইকলাক প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়, বলে আর এক পাও এগোলে মেয়েটিকে মেরে ফেলবো, হাত উপরে তুলল। ওসি তাই করলো। হাত উপরে তুলে নিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আপনার ডিমান্ড কি? ইকলাক বলল, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার চাকরি আমি ফেরত চাই। অন্যদিকে কমিশনার সাহেব এসিপি মায়া খাস্তগিরকে ডেকে পাঠায়। মায়া তখন তার হাজবেন্ড রাজীবের সাথে হসপিটালে। মায়ের কোনো সন্তান হচ্ছে না, তাই ইনভিট্রো ফার্টিলাইজার প্রসিডিওরের মাধ্যমে তার একটা থার্ড ট্রাই চলছে। এটা একটা অনেক কমপ্লিকেটেড পদ্ধতি, পেটের ভিতর অনেকগুলো ইনজেকশন দেওয়া হয়, তাই প্রচন্ড পেটে ব্যথাও হয়। আর ডক্টর বলেছেন এটাই লাস্ট ট্রাই, কিন্তু কমিশনার সাহেব ডেকেছেন, তাই মায়াকে তো যেতেই হবে। কিন্তু রাজীব প্রচন্ড ভয় পাচ্ছে, তবুও কিচ্ছু করার নেই মায়ার। মায়া গেল কমিশনার সাহেবের কাছে। কমিশনার মায়াকে জিজ্ঞেস করলেন, তুমি আইপিএস এর সময় প্যারিসে ছিলে না, ট্রেনিং এর সময়? মায়া বলল, হ্যাঁ স্যার, আমি 6 মাস সেখানে হস্টেজ নেগোসিয়েশন ট্রেনিং প্রোগ্রামে ছিলাম। আমি একটা অ্যাসাইনমেন্টে আমার ইনস্ট্রাক্টরকে অ্যাসিস্ট করেছিলাম। ওখানে একটা হসপিটালে একজন ইসলামিক জিহাদি 13 জন নার্সকে হস্টেজ করে রেখেছিল। তাদের কিছু ডিমান্ডও ছিল, সো তখন আমরা তাদের সাথে কথা বলেছিলাম। এখন কমিশনার ইকলাকের এই কেসটা মায়াকে দেখতে বললেন। এবার ঘটনাস্থলে পৌঁছায় মায়া। তার পেটে অসহ্য যন্ত্রণা, তাও ডিউটি ইজ ডিউটি। মায়া গ্রাউন্ড ফ্লোরের পুলিশের কাছ থেকে সমস্ত ডিটেলস নিল। ওই অফিসারের এক সিকিউরিটি গার্ড মায়াকে বলল, আমি এই লোকটাকে চিনি ম্যাম,
কালই ওর চাকরি চলে গেছে জুতোয় জল ফেলে দেওয়ার জন্য। লোকটা খুব গরিব, ওর একটা ছেলেও আছে। এবার ওসির সাথে দেখা করে মায়া জিজ্ঞেস করে কোথায় আছে লোকটা, ওর ডিমান্ড কি। ওসি বলল কনফারেন্স রুমে ম্যাম। লোকটা বলল ওর চাকরিটা ফেরত চায়। মায়া বলল বাস, আর কিছু না। মায়া নিজের ফোন নাম্বারটা ওসিকে দিয়ে বলল এটা আমার নাম্বার, আমি ফোন করলে কাইন্ডলি ফোনটা ধরবেন। আপনি ফোন করলে আমি হয়তো নাও তুলতে পারি। আপনি যদি আমাকে ফোন করেন আমি ফোনটা কেটে দিই, তাহলে আমাকে 5 মিনিট পর আবার কল ব্যাক করবেন। যদি আমাকে ফোন করেন আর আমি না কাটি তাহলে ইমিডিয়েটলি আবার কল ব্যাক করবেন। যদি আপনি আমাকে 3 বার পর পর ফোন করেন আর আমি কোনোভাবেই রেসপন্ড না করি, তাহলে নিচে যে স্ট্যান্ড বাই টিম আছে তাদের নিয়ে ইমিডিয়েটলি উপরে উঠে আসবেন। এবার মায়া গেল 9th ফ্লোরে। ধীরে ধীরে ইকলাকের কাছে এগিয়ে গিয়ে বলল, দেখুন আমি বন্দুক নিয়ে আসিনি, আমি শুধু আপনার সাথে কথা বলতে চাই। আমার একমাত্র উদ্দেশ্য হলো এই বাচ্চা মেয়েটির সুরক্ষা, আর সেই জন্য আপনার যা যা লাগবে সেই সমস্ত জোগাড় করে দেওয়ার দায়িত্ব আমার। ইকলাক রেগে গিয়ে বলল, কি চাস? মায়া বলল, এই গোটা গন্ডগোলটাকে মেটাতে চাই। আমি জানি ওরা আপনার চাকরি নিয়েছে। ইকলাক বলল, আপনি জানেন? তাহলে তাহলে বলুন তো আমার কি দোষ ছিল যে ওরা চাকরি থেকে আমাকে বের করে দিল? মায়া বলল, এই কোম্পানিগুলোই এরকম, এরা নিজের মুনাফা ছাড়া আর কিছুই বোঝে না। আমাদের মতো নয়, আমরা বুঝি মানুষের জীবনের দাম, তাদের ঘামের দাম। ইকলাক রেগে গিয়ে বলল, এই কি তখন থেকে আমরা আমরা করছিস রে? আমি তো তোকে চিনিই না, হবি তো ওদেরই একজন। মায়া বলল, আমার জগৎটা অন্য, আমি ওদের দলে নই। মায়াকে দেখে ইকলাক জিজ্ঞেস করলো, আপনার কি শরীরে কোনো সমস্যা আছে? মায়া বলল, ও কিছু না, আমি মা হবার চেষ্টা করছি, আমার শরীরে একটা কমপ্লিকেটেড মেডিকেল প্রসেসিং চলছে, তাই পেটে ব্যথা। ইকলাক বলল, আপনি বসতে পারেন। মায়া বলল, বাচ্চাটার তো খিদে পেয়েছে হবে, ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারি? ইকলাক হু বললে মায়া কায়দা করে মেয়েটির কাছ থেকে ওর নাম, ওর মায়ের নাম, বাবার নাম আর ও কি খাবে জেনে নিল। মেয়েটি বলল, ওর বাবা ওদের সাথে থাকে না, ওর মার নাম ইরা। এবার মায়া ওই কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলে জানতে চাইলো যে ইকলাকের চাকরিটা কেন গেল। ম্যানেজার ব্যঙ্গের সুরে বলল, বাবুর হেব্বি দেমাগ, ওই একটু তার কাটা, টিমের অন্যান্যদের সাথে তর্কাতর্কি করে, অ্যাডজাস্টও করতে পারে না। কাল তো লিমিটই ক্রস করলো, আমাদের সিনিয়র সেলস ম্যানেজারদের খিস্তি করলো, হাতাহাতি করলো, ওনাদের জুতোয় জল ফেলে দিয়েছিল। এজন্য অফিসিয়ালি পলিসি অনুযায়ী ওকে বার করতে হলো। মায়া বলল, আপনি কি জানেন আপনাদের ওই সেলস ম্যানেজার ইকলাককে অসম্ভব আপত্তিজনক নোংরা কথাবার্তা বলেছিল? এই বিষয়ে আপনাদের অফিসিয়াল পলিসি কিছু বলে কি? এই ম্যানেজারকে ওখানে স্ট্যান্ড বাই রাখতে বলল মায়া। মায়া ইন্সপেক্টর গুহকে বলল, মেয়েটির মাকে উপরে আসতে দেবেন না, আর এই মুহূর্ত থেকে এই গোটা ব্যাপারটা মেটা না পর্যন্ত আপনি ইকলাকের ব্যাপারে যা যা সব জানবেন শুধুমাত্র আমাকে রিপোর্ট করবেন। মায়া উপরে ইকলাককে বলতে গেল যে ওর কোম্পানির সাথে কথা বলেছে, ওরা ইকলাকের চাকরিটা ফিরিয়ে দেবে বলেছে। ইকলাক বলল, ওদের কথাই আমি বিশ্বাস করি না, যতক্ষণ না আমার সাথে কথা হচ্ছে ততক্ষণ আমি এই মেয়েটিকে ছাড়বো না। ইকলাক মায়াকে একটু হলেও বিশ্বাস করেছিল। ঠিক তখনই বৃষ্টি ভিডিও শুট করতে করতে কেসে ফেললো, আর সেই আওয়াজ শুনে ইকলাক মায়ার উপর রেগে গেল। বলল, কতগুলো বন্দুক তাক করা আছে আমার উপর? তোমার সাথে কতজন উপরে এসেছে? আমাকে বোকা পেয়েছো? পাশের বিল্ডিং থেকে কতগুলো বন্দুক আমার দিকে তাক করা আছে? মায়া বলল, কেউ নেই, আমি কাউকে উপরে নিয়ে আসিনি। ইকলাক বলল, এক্ষুনি বেরো এখান থেকে, নইলে মাথার খুলি উড়িয়ে দেব। অন্যদিকে একটা ব্যাংক ম্যানেজার পোস্টে আছে ইরা। একজন এসে ওই মেয়েকে হস্টেজের খবর দেওয়ায় ও দ্রুত সেক্টর 5-এর ওই অফিসটায় গিয়ে পৌঁছলো। বলল, আমার মেয়ে কেমন আছে? কত টাকা চাইছে লোকটা? মায়া বলল, লোকটা টাকা চায় না, ও চাকরি চায়, আর আপনার মেয়ে ভালোই আছে, ও কোনো ক্ষতি করেনি, আর করবে বলে আমার মনে হচ্ছে না। আপনি একটু শান্ত থাকুন, আমি আপনার মেয়েকে এখানে সেফলি ফিরিয়ে নিয়ে আসব। এবার মায়া কোম্পানির সেই ম্যানেজারকে ইকলাকের কাছে নিয়ে গিয়ে বলল, দেখো ইনি এসেছেন, বলছেন আপনার চাকরি ফিরিয়ে দেবেন। ওই লোকটাকে দেখে ইকলাক তো আরো ফিউরিয়াস হয়ে যায়।
বলে এই লোকটা, এর একটা কথাও আমি বিশ্বাস করি না। এদের মনে এক মুখে এক। এই লোকটা যদি এক্ষুনি এখান থেকে না বেরোয় তাহলে আমি এক্ষুনি ওকে শেষ করে দেব। ভয়ে লোকটি নিচে চলে গেল। ওদিকে ইন্সপেক্টর গুহ খবর নিয়ে জানতে পারল যে ইকলাকের বাড়ি বেলেঘাটার একটি বস্তিতে, হাউস নম্বর 37। এদিকে ইকলাক মায়াকে বলল যে আমি কোম্পানির অনার অনুব্রত অধিকারীর সাথে কথা বলতে চাই। মায়া বলল উনি তো শহরের নামি দামি প্রভাবশালী ব্যক্তি, ওনাকে কন্ট্যাক্ট করার জন্য একটু তো সময় লাগবে। ওনাকে এই ব্যাপারটা বলতে হবে, তারপর যদি উনি রাজি হন তখন ওনাকে এখানে নিয়ে আসার একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু এই যে এতটা সময় এই বাচ্চা মেয়েটা কি করবে? একবার তো ওদের কথা ভাবো। ইকলাক বলল কেন কেন ভাববো কেন ভাববো তোমাদের কথা? তোমরা কোনোদিন আমাদের কথা ভাবো? আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই, একটা মুখও মনে থাকে। এবার মায়া একবার নিচে যায়। তখন টিনটিন এই সমস্ত কথা শুনে বৃষ্টিকে বলল তোর অনেক ফুটেজ নেওয়া হয়ে গেছে, এবার চল এখান থেকে। কিন্তু বৃষ্টি যেতে না চাইলে টিনটিন রেগে উঠে চলে যাচ্ছিল, আর সেটা দেখতে পেয়ে ইকলাক টিনটিনকে উদ্দেশ্য করে গুলি চালালো। স্কাই নিউজ টিভি চ্যানেলে মায়া আর ইকলাকের ফুটেজগুলো টেলিকাস্ট করা হচ্ছে। সেটা দেখে রাজীব মায়াকে ফোন করে বলল এবার আমার বাচ্চার কোনো ক্ষতি হলে আমি তোমায় ছাড়বো না। এই নিয়ে মায়ের সাথে রাজীবের একটু কথা কাটাকাটিও হলো। ঠিক সেই সময় মোবাইলে ফুটেজগুলো দেখলো মায়া। মায়া ভাবলো উপরে নিউজ রিপোর্টার গেল কেমন করে। এবার উপর থেকে একজন পুলিশ এসে খবর দিল যে ম্যাম উপরে গুলি চলেছে। সেই শুনে ইরা আরো প্যানিক করতে শুরু করলো। কোনো রকমে বুঝিয়ে ওকে একটা পুলিশের গাড়িতে উঠিয়ে বসিয়ে রাখা হলো। সেখানে গাড়িতে থাকা রেকর্ডারে ইরা এটা শুনতে পেল যে ইকলাক আলম বেলেঘাটার একটি বস্তিতে থাকে, হাউস নাম্বার 37। এখন টিনটিন আর বৃষ্টি ওখান থেকে পালিয়ে আরো একটা রুমে গিয়ে লুকিয়ে বসে থাকে, যাতে সুযোগ পেলেই নিচে চলে যেতে পারে। ইরা বাড়িতে গিয়ে কাউকে একজনকে ফোন করলো, তারপর কিছু টাকা নিয়ে বেরিয়ে গেল। এরপর অন্ধকার একটা জায়গায় গেলে দেখা গেল একটি লোক সেখানে দাঁড়িয়ে রয়েছে। ইরা ওই লোকটির কাছ থেকে একটি বন্দুক কিনলো এবং কিভাবে চালাতে হয় একটু জেনে নিল। মায়া ইকলাকের কাছে উপরে গেলে ইকলাক বলল তোমাকে বিশ্বাস করেছিলাম, দেখছি আবার ঠকে গেছি। চারদিক থেকে পিলপিল করে পুলিশ বেরোচ্ছে। মায়া বলল ওরা পুলিশ নয়, মিডিয়া, আর আমি সত্যিই জানি না ওরা কখন আর কিভাবে ঢুকেছে। এবার ইন্সপেক্টর বাসু গেল অনুব্রত অধিকারীর বাড়ি, তাকে অনুরোধ করতে যাতে তিনি একবার ইকলাকের সাথে দেখা করেন, তাহলেই তো এই গোটা বিষয়টাই মিটে যাবে। কিন্তু অনুব্রত বাবু সোজা মুখের উপরে না করে দিলেন। এবার কোন রকমে লুকিয়ে টিনটিন আর বৃষ্টি লিফটে নিচে নেমে এসে দেখলো আরেক কাণ্ড। ইরার হাতে বন্দুক, আর ইরা ইকলাকের ছেলে গুড্ডুকে হস্টেজ করেছে। আর টিনটিন বৃষ্টির দিকে বন্দুক তাক করে বলল আবার উপরে চলো। এবার একটা ঘর থেকে ইরা যে ইকলাকের ছেলেকে হস্টেজ করেছে সেটা টেলিকাস্ট করতে বলল বৃষ্টিকে। ইরা বলল ওই লোকটা আমার মেয়ের সাথে যা যা করবে আমিও ওর ছেলের সাথে তাই তাই করব। ইকলাক সমস্তটাই টিভিতে দেখলো। এবার ইকলাক কি করবে বুঝে উঠতে পারছিল না, হতাশ হয়ে পড়েছিল। মায়াও অবাক হয়ে গেল, এটা কি করলো ইরা? ব্যাপারটাকে তো অনেকটাই গুছিয়ে এনেছিল মায়া। সবাই ভাবছে এবার কি হবে, কে কাকে টেক্কা দেবে। মায়া ইরার সাথে কথা বলতে গেলে ইরা বলল প্রথমে আমি একজন মা, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? ও আমার মেয়েকে ছেড়ে দিলে আমি ওর ছেলেকে ছেড়ে দেব। মায়া বলল সেটা খুব সহজ কাজ নয়। ইকলাক চাই যে এই কোম্পানির অনার নিজে এসে ওর সাথে কথা বলুক। আর এই কোম্পানির অনার কে জানো? অনুব্রত অধিকারী। উনি একজন বিশাল এবং পাওয়ারফুল ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এই শহরের অর্ধেকের বেশি হাই রাইজেস ওনার, এবং প্রচুর এরকম রিয়েল এস্টেট কোম্পানির অনার অনুব্রত অধিকারী। আর শুনছি পরের মাসে উনি ইলেকশনও লড়ছেন। এবার বলো ওনাকে এখানে আনা কি সম্ভব? টিভি নিউজ চ্যানেলগুলিতে এই রিপোর্টগুলি বারবার টেলিকাস্ট করা হচ্ছে। এবার কমিশনার স্যার মায়াকে ফোন করে বললেন তুমি বাড়ি চলে যাও মায়া, আমি ওদের বলে দিয়েছি স্পেশাল ফোর্স ইউনিট ইজ স্ট্যান্ডিং বাই, ওদের কমান্ডো রেডি, আমার সিগন্যালের জন্য ওয়েট করছে। তুমি বেরিয়ে গেলেই ওদের আমি ঢুকতে বলবো। দৌড়ে গিয়ে মায়া কমিশনারের এই কথাগুলো জানালো ইকলাককে।
বলল ওরা পুরো কমান্ডো ফোর্স নিয়ে আসছে, ওদের সামনে তুমি 1 সেকেন্ডও টিকতে পারবে না। আর এই গোলাগুলিতে বৃষ্টির কি হলো তাতে ওদের কিচ্ছু যায় আসে না। প্লিজ সারেন্ডার করো ইকলাক। ইকলাক বলল না। কমান্ডো এলে বাসু ওদের মেরে ফেলার আদেশ দিল। কমান্ডো দুটো টিমে ভাগ হয়ে গেল, 9 জন আর 3 জন। 3 জনের টিম গেল লিফট দিয়ে আর 9 জনের টিম গেল সিঁড়ি দিয়ে। এই খবরটা মায়াকে জানালো নিচে কর্মরত পুলিশ অফিসার। মায়া টিনটিন আর বৃষ্টিকে বলল সমস্ত ঘটনাগুলোর ফুটেজ নাও। টিনটিন ফুটেজ নিচ্ছিল আর বৃষ্টি রিপোর্টিং করছিল। বৃষ্টি বলল, আপনারা দেখতে পাচ্ছেন কমান্ডো ফোর্সদের অর্ডার করা হয়েছে সিচুয়েশন রিজার্ভ করার জন্য গুলি চালাতে। এতে কিন্তু শুধু কিডন্যাপার নয়, আমরা মায়া খাস্তগির এবং দুটো বাচ্চারও প্রাণ যেতে পারে। আমরা শুনতে পাচ্ছি টিম উপরে আসছে এবং যে কোনো সময় গুলি চলতে পারে, কিন্তু এটা বোঝা যাচ্ছে হঠাৎ করে কিডন্যাপারের সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো কেন। মায়া খাস্তগির, যিনি বিনা রক্তপাতে সমাধানের দিকে তরতর করে এগিয়ে যাচ্ছিলেন, সেটাকে অগ্রাহ্য করে হঠাৎ গুলি চালানোর অর্ডার দেওয়া হলো কেন? মায়া প্রাণপণ চেষ্টা করলো কমান্ডারদের উপরে উঠে না আসতে দেওয়ার। কমান্ডোরা তখন গুলি চালানো শুরু করে দিয়েছে আর সমস্ত ঘটনাটা ভিডিওতে দেখানো হচ্ছে। বেগতিক দেখে কমিশনার ইন্সপেক্টর বাসুকে ফোন করে ইমিডিয়েট গুলি চালানো বন্ধ করতে বলেন এবং কমান্ডোদের ফিরে যাওয়ার আদেশ দেন। নিউজ রিপোর্টাররা পাবলিক রিভিউ নিচ্ছে। কেউ বলছে ইকলাক ঠিক, আবার কেউ বলছে যে একটা বাচ্চা মেয়ের সাথে এমন করাটা ঠিক হয়নি। এবার ইকলাকের সাথে ওর ছেলে গুড্ডু আর ইরার সাথে ওর মেয়ে কথা বলার বন্দোবস্ত করে দেয় মায়া। মায়া এবার নিজে এলো মিডিয়ার সামনে, বলল এই সমস্যার খুব সহজেই সমাধান করা যেতে পারে, কোনো রক্তপাতের প্রয়োজন নেই। একজন গরিব মানুষ যার দেওয়ালে পিঠ থেকে গেছে, সে চায় অনুব্রত অধিকারী একবার এখানে আসুক এবং তার চাকরিটা ফেরত দিক। হ্যাঁ, এতে ওনার বিজি স্কেডিউলের থেকে আধ ঘন্টা যাবে, তো এটা কি অনেক বেশি চাওয়া? সমস্যাটা তো অনেক সহজেই সলভ হয়ে যেতে পারে। অনুব্রত বাবু তো মানুষের জন্য কত কি করেন, এইটুকু করবেন না? এই নিউজ শুনে অনুব্রত বাবুর পিএ তার কাছে গিয়ে বললেন, একটা ভালো অপরচুনিটি আছে স্যার আপনার আসন্ন নির্বাচন জেতার জন্য। দুজনের মধ্যে একজন মুসলিম আর একজন সিঙ্গেল মাদার। আপনি যদি ওখানে যান তাহলে 8 বছর বয়সে একজন হিন্দু বাচ্চাকে বাঁচাবেন। একজন সিঙ্গেল মাদার তার বাচ্চা ফেরত পাবে, একজন মুসলিম তার চাকরি ফেরত পাবে। তাহলে কি দাঁড়ালো স্যার? এক ঢিলে 4 পাখি। মাইনরিটির ভোটের কি অবস্থা হবে স্যার ভাবতে পারছেন? আর ভয়ের কিছু নেই, সেখানে আমাদের লোকও থাকবে। এই খবরটা মায়া খাস্তগির খুব আনন্দের সাথে ইকলাককে গিয়ে জানালো। এবার মায়া টিনটিন আর বৃষ্টিকে বলল, তোমরা দুজন এই ঘরে অনুব্রত আর ইকলাকের সাথেই থাকবে। এই পুরো কথাবার্তা এক্সক্লুসিভ লাইভ করবে আর প্রচুর বন্দুক তোমাদের দিকে তাক করে থাকবে ঘরের বাইরে এবং ভিতরে। সো বি কেয়ারফুল। আর টিনটিনকে স্পেশালি বলল যে তোমাকে কিন্তু ইকলাক আর অনুব্রতকে সেম ফেমে রাখতে হবে। এবার প্রচুর পুলিশ প্রোটেকশন আর প্রোটোকলের সাথে অনুব্রত অধিকারী ইকলাকের কাছে গেলেন আর তার দিকে ক্যামেরা করতে বললেন এবং হেসে হেসে বললেন, যা হয়েছে মোটেই ঠিক হয়নি। যাই হোক, আমি এসে গেছি, এবার সব ঠিক করে দেব। আমি ইকলাককে ডায়মন্ড ডেভেলপারের চাকরিটাই শুধু ফেরত দিচ্ছি না, এই 5 লাখ টাকার একটা নগণ্য চেক আমি ওর হাতে তুলে দিতে চাই, যাতে নতুন করে ও ওর জীবনটা আবার শুরু করতে পারে। এবার ইরার হাতে একটি ছোট্ট রিমোটের সাহায্যে এই ঘরের সমস্ত জানলার পর্দাগুলো নামিয়ে দিল ইরা, যাতে করে বাইরের থেকে কেউ জানতে না পারে যে ভিতরে কি হচ্ছে। আর ইকলাক এবং ইরা দুজনের বন্দুকের নিশানা এখন অনুব্রত অধিকারী। লাইভ টেলিকাস্ট কিন্তু এখনো হচ্ছে। ইরা বলল, আমার হাজবেন্ড কোথায়? ইকলাক বলল, আমার ভাই কোথায়? উত্তর দে। হতচকিত হয়ে গেছে মায়া, এসব কি হচ্ছে? ইরার হাজবেন্ড ইকলাকের ভাই? আর প্রচন্ড ভয় পেয়ে গিয়ে অনুব্রত বললেন, আমি আপনার হাজবেন্ডকে চিনি না, কি আজে বাজে বকছেন? ইরা বলল, আলতাফ আলম, জার্নালিস্ট, নামটা মনে নেই? ইকলাক বলল, মনে করিয়ে দিচ্ছি, ওই আলতাফ যে তোর ড্রাগসের ব্যবসা নিয়ে লিখত, যাকে তোর লোকেরা ধরে ফেলেছিল। ইরা বলল, একদিন রাতে হঠাৎ এসে আলতাফ বলল, আমি ট্রাভেল অনুব্রত অধিকারী, ওর একটা ইল্লিগেল ব্যবসা আমি দেখে ফেলেছি।
যেটা আমার দেখার কথা ছিল না। তাই আমাকে ওরা ছাড়বে না। আমাকে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। এছাড়া আমার কাছে আর কিচ্ছু করার নেই। সেই যে বেরোলো তারপর থেকে ওর আর কোনো খোঁজ নেই। ইকলাক বলল, আমি যখন ছোটই মস্তি করতাম তখন আমার দাদা দিনরাত এক করে পড়াশুনো করত। ভাই একটা ভালো চাকরি পেয়েছিল নিউজ পেপারে। আব্বুর ভাইকে নিয়ে মাতামাতি আমার একদম পছন্দ ছিল না। হিংসে করতাম ভাইকে, তাই ওদের সাথে থাকতে পারছিলাম না। কিন্তু যেদিন ভাবি এসে বলল যে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আর বাড়িতে চুপ করে বসে থাকতে পারিনি। কত খুঁজেছি ভাইকে, কেউ হেল্প করেনি। যখনই তোর নাম আসতো সবাই বোবা কানা অন্ধ হয়ে যেত। তাই এই প্ল্যানটা করলাম আমি আর ভাবি মিলে। আমাদের ছেলেরাও সব জানে। অনেকদিন ধরেই ওদের বোঝাতে হয়েছিল। বাকি তো আপনি সবই জানেন। এবার শেষবারের মতো জিজ্ঞেস করছি, আলতাফ কোথায়? ভয় পেয়ে গিয়ে অনুব্রত বলল, বলছি, আগে ক্যামেরা নামাও। ক্যামেরা নামালে অনুব্রত বলল, মরে গেছে। আমি নিজে মেরে ফেলেছি ওকে। অনেক কিছু দেখে নিয়েছিল, ওকে তো আর বাঁচিয়ে রাখা যায় না। বৃষ্টি ওর মোবাইলটা দিয়ে লুকিয়ে লাইভ করছিল কথাগুলো। তাই অনুব্রত না চাইলেও ওর প্রত্যেকটা বলা কথা সবাই শুনতে পাচ্ছিল। অনুব্রত বাবু জানে না যে মোবাইলে লাইভটা এখনো হচ্ছে। তাই উনি চিৎকার করে বারবার অফিসার বাসুকে অর্ডার দিচ্ছিলেন, এদের মেরে ফেলো, এদের সব কটাকে মেরে ফেলো। ইকলাককে বললেন, আমি মেরেছি তোর ভাইকে, কি করবি কর। ইকলাক রেগে গিয়ে অনুব্রত বাবুর মাথাটা টেবিলে নামিয়ে গুলি করতে যায়। তখনই মায়া বলল, এরকম করো না ইকলাক, তাহলে তোমাদের এতদিনের প্ল্যান পরিশ্রম, বাচ্চা দুটোর জীবন উজাড় হয়ে যাবে। সবকিছু ভেবেচিন্তে ইকলাক অনুব্রতকে মারল না। অ্যারেস্ট করা হয় অনুব্রত অধিকারীকে। বৃষ্টি সবার কাছে ওর কাজের জন্য তারিফ পেল, কিন্তু তাও বৃষ্টি ওর চ্যানেলের অ্যাঙ্কারের উপরে সেই চ্যানেলের আই কার্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে সেই চাকরি ছেড়ে চলে গেল। একটি স্কুলে এখন পড়াই বৃষ্টি। আর মায়া, মায়া খাস্তগির থার্ড টাইম মা হতে পেরেছে, তাই সে এখন প্রচন্ড হ্যাপি। তো বন্ধুরা, এখানেই টেক্কা সিনেমাটিকে শেষ করা হয়েছে। তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।